শুভ দুপুর, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবর বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। আজ পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। 10% বেশি ঋণ খেলাপি হলে লভ্যাংশ দিতে পারবে না সংশ্লিষ্ট ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তে নেতিবাচক প্রভাব পড়েছে এ খাতের শেয়ারে। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর সূচকের পতনে বড় ভূমিকা রাখছে ব্যাংক খাতের শেয়ার। খাতের কিনারা থেকে ব্যাংকিং খাতকে টেনে তুলতে কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্ত বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত ওয়ালিদ সাকিবের প্রতিবেদনে। আওয়ামী শাসনের গেল 1.5 দশকে ব্যাপক লুটপাটের ক্ষত বয়ে বেড়াচ্ছে দেশের ব্যাংকিং খাত। বেনামি জালিয়াতি সহ নানা অনিয়মের মাধ্যমে নেয়া বেশিরভাগ ঋণই হয়ে পড়ে খেলাপি। ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর 1/3 খেলাপি ঋণ ছাড়িয়েছে 10% বেশি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়, কোনো ব্যাংকের খেলাপি ঋণের হার 10% বেশি হলে সেটি আর লভ্যাংশ ঘোষণা করতে পারবে না। কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তে নেতিবাচক প্রভাব পড়েছে ব্যাংকের শেয়ারে। সবশেষ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে বড় ভূমিকা রাখে 7টি ব্যাংক। বাংলাদেশ ব্যাংক যেটা করছে দ্যাট ওয়াজ ভেরি রাইটলি ডান, বাট আনফরচুনেটলি হচ্ছে যে আমরা স্টক মার্কেটে আছে, আমাদের যারা বিনিয়োগ আছে ওই সমস্ত ব্যাংকে নোয়িংলি আর আননোয়িংলি আমরা ওখানে ইনভেস্ট করে বসে আছি এবং এটার কনসিকুয়েন্সিয়াল ইফেক্ট হচ্ছে যে আমরা লুজিং আওয়ার ইনভেস্টমেন্ট। বাট হোপফুলি আমরা যদি দেখি যে বাংলাদেশ ব্যাংক ঠিক করতে পারছে তাহলে হয়তো আমরা উইল গেট আওয়ার মানি। যদিও বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এই অর্থনীতিবিদ। বলছেন অন্যান্য দেশে লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে রয়েছে আরো কঠোর নিয়ম। পৃথিবীর সব দেশেই কিন্তু এই আপনার মানে এনপিএল এর এত হাই লেভেল ধরে না, ওরা তো আরো অনেক কম লেভেল থাকলে হয়। ইভেন 2 to 3% এনপিএল থাকলে মনে করে যে এটা গন কেস, এই ব্যাংক আর দাঁড়াবে না। তো সেই জায়গায় ওরা তো 10% এনপিএল করেছে। যে 10% এনপিএল থাকলে আপনি ডিভিডেন্ড দিতে পারবেন না, আপনি প্রফিট দিতে পারবেন না। তো এখন 10%টা কিন্তু যথেষ্ট হাই, উন্নত বিশ্বে হলে এত দিত না। এদিকে তালিকাভুক্ত অন্তত 15টি বাণিজ্যিক ব্যাংকের শেয়ার এখনো অবমূল্যায়িত, যেগুলো শেয়ার দর নেমে এসেছে 10 টাকার নিচে। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। দর্শক, আর কয়েকদিন পরেই ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরে আসলে বিশেষ করে তৈরি পোশাক এবং বস্ত্র খাতের যে শ্রমিক কর্মচারীরা আছেন তাদের বেতন ভাতা পরিশোধ নিয়ে এক ধরনের একটি জটিলতা আমরা দেখি প্রায় বছরই। যেহেতু গত কয়েক মাসে আসলে তৈরি পোশাক খাতে এবং বস্ত্র খাতে বেশ কিছু বিশৃঙ্খল পরিস্থিতি আমরা দেখেছি। অনেক কারখানা বন্ধ হয়েছে, এর মধ্যে অনেকেই নানান ধরনের জটিলতার মধ্যে আছে। সেই পরিস্থিতিতে আসলে এই ঈদের বেতন ভাতা পরিশোধে মালিকরা কতটা প্রস্তুত, যেহেতু আর সময় খুব বেশি নেই। বেতন, এই মাসের বেতন দেওয়া দরকার হবে, সেই সাথে ঈদের বোনাস এবং আগামী মাসেরও কিছুটা বেতন হয়তো তাদেরকে দিতে হবে। সবকিছু মিলিয়ে আসলে এই মুহূর্তে আসলে বস্ত্র খাতে কী পরিমাণ চ্যালেঞ্জ রয়েছে সে বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিটিএম এর পরিচালক খোরশেদ আলম। জনাব খোরশেদ আলম, স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনাদের প্রস্তুতির বিষয়টা একটু জানতে চাই যে বস্ত্র খাতে কি পরিমাণ প্রতিষ্ঠান আছে এখন, কারখানা, সচল কারখানার সংখ্যা কেমন, কি পরিমাণ শ্রমিক কাজ করে এবং তাদের বেতন ভাতা দেওয়ার ক্ষেত্রে সব কারখানা কি আসলে প্রস্তুতি আছে কিনা এবং আর্থিক অবস্থা কেমন, সবকিছু মিলিয়ে পরিস্থিতি জানতে চাই। কোনো ধরনের সংকট তৈরি হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আমাদের ধরেন বিটিএম এর আন্ডারে 1750টার মতো আমাদের ফ্যাক্টরি আছে, ছোট বড় মিলাই। তো এখন এখানে আমাদের যে বিটিএম এর আন্ডারে যেগুলো আছে এগুলো কিন্তু আপনার আমাদের কিন্তু এই বোনাস বেতন নিয়ে ওরকম কোনো রেকর্ড নাই যে খুব একটা বেশি। এগুলা 2-1টা মিল হয়েছে, কখনো কখনো হয় নাই। তো এই ব্যাপারটা কিন্তু বিটিএম এর বেলা খুবই কম। আপনি যদি যাচাই করে দেখেন বিগত দিনগুলোতে যেসব আনরেস্ট হয়েছে, বেতন ভাতা বা আপনার ধরেন বোনাস বা যেসব জিনিসপত্র নিয়ে সময় মতো বেতন না দেওয়া, এগুলো কিন্তু বিটিএম এর বেলায় খুবই নগণ্য। এগুলো কিছু কিছু আমরা যেগুলো দেখতে পাই সেগুলা কিছু গার্মেন্টস ফ্যাক্টরির উপরে আপনি জানেন, কিন্তু আপনি এটার উপরে
অনেক স্টাডি করেছেন এবং দেখেছেন। সেগুলো হলো যে আপনার বেতন ভাতা যেগুলো হয় এগুলো গার্মেন্টস এর উপরে কিছু হচ্ছে, এই জিনিসগুলোই বেশি। তবে আমাদের যেগুলো আমাদের বিটিএমএ থেকে সরকারি একটা নির্দেশনা আছে সরকার থেকে, এবং আমাদের প্রতিটা মিলকে জানানো হয়েছে সময় মতন যেন তারা বোনাস বেতন দিয়ে দেয়। এই জিনিসগুলো আমাদের জানানো হয়েছে এবং আমাদের মোটামুটি প্রিপারেশন সবারই নেওয়া আছে। বিটিএম এর বেলা আমি বলতে পারি যে সবারই বেতন বোনাস টাইম মতো দেওয়া হবে। তো এই জন্য আমরা প্রিপারেশন নিয়েছি এবং কিছু কিছু ক্ষেত্রে এখন ধরেন আমরা কিন্তু বোনাস দিয়ে দিয়েছি অলরেডি। আমাদের যেমন আমার মিলের কথা আমি বলতে পারি, আরো 4 দিন আগে আমি আমার মিলের বেতন বোনাস দিয়ে দিয়েছি, এবং আমি আর আমার এখানে চাচ্ছে যদি আমি সম্ভব হয় আমি তাদের কিছু অ্যাডভান্স বেতন চলতি মাসের থেকেও আমরা কিছু বেতন হয়তো দিয়ে দিব। তবে যে জিনিসগুলো এখন আপনারা দেখতেছেন কিছু কিছু মিলে কিছু কিছু এলাকায় আপনার যে জিনিসগুলো সমস্যা হচ্ছে, রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে তারা বোনাসের দাবিতে, কিন্তু বোনাস দেওয়ার কিন্তু এখনো সময় শেষ হয় নাই। আমরা কিছুদিন আগে দেখলাম যে গাজীপুরের একটা জায়গায় কোন একটা গার্মেন্টস ফ্যাক্টরি থেকে হয়তো রাস্তা তারা অবরুদ্ধ করে রেখেছে যে আমাদের বোনাস দিতে হবে, কিন্তু বোনাস দেওয়ার সময় কিন্তু এখনো শেষ হয়নি। আপনি জানেন যে এখনো আপনার ঈদের আরো 10 দিন 12 দিন বাকি আছে, 10 দিন বাকি আছে, কিন্তু তারা 15 দিন থেকেই এটা করেছে, যেটা আমরা আশা করি না যে এরকম ভাবে রাস্তাঘাট বন্ধ করে জনসাধারণকে কষ্ট দেওয়া। তো যাই হোক, এখন আমি মনে করি প্রতিটা মালিকের উচিত হবে তাদের সময় মতো বোনাস এবং বেতন যেটা দেওয়ার তো গত মাসে দিয়েছে অন্তত বোনাসটা দিয়ে দেওয়ার জন্য। কারণ হচ্ছে সব ঈদই শ্রমিকরা সব সময় একটা তাদের আশা থাকে যে আমরা এই সময় মতো বাড়ি যাব, আমরা এই কেনাকাটা করবো, তবে বোনাসটা টাইম মতো পাওয়ার জন্য এটা দেওয়ার জন্য আমরাও আশাবাদী যে আমরা দিতে পারবো। বিকেএমএ থেকে আমি মনে করতে পারি যে 99% দেওয়া হবে, হয়তো 1% 2% সেটা আপনারা জানেন। অনেক সময় যেমন আমাদের ব্যাংক থেকে হয়তো এক্সপোর্ট করছে, এক্সপোর্টের টাকাটা টাইম মতো আসতে পারে নাই, 1 নম্বর। 2 নম্বর হলো দেখা গেছে যে এই ফ্যাক্টরিতে গ্যাস থাকার কথা ছিল, বিদ্যুতের গ্যাস ছিল না, গ্যাস না থাকাতে উৎপাদন বন্ধ হয়েছে 50%। এখন তাদের কিছু আর্থিক সমস্যা থাকতে পারে, এই জিনিসটাও আপনার একটু কনসিডারেশন আনতে হবে। সেটার জন্য কনসিডারেশন করবে কে? ব্যাংক। এটা যদি সেন্ট্রাল ব্যাংক যদি বলে যে ঠিক আছে, যেসব মিলে বিদ্যুৎ এবং গ্যাসের জন্য বিগত 3 মাস 2 মাস তারা সাফার করেছে প্রোডাকশনে, উৎপাদন সঠিকভাবে তারা করতে পারে নাই, সেই ক্ষেত্রে ওনাদের জন্য কিছু ওভারড্রাফট যেটি বলেন বা তার সিসি লোন যে জিনিসটা দরকার বেতন দেওয়ার জন্য, এটা করতে পারলে আমার মনে হয় এখানে 100% চলে আসবে। আর যাদের ধরেন আপনার তারা শিপমেন্ট করেছে আজ 3 মাস 4 মাস যাবত টাকা পাচ্ছে না ব্যাংক থেকে, আপনার এটাও জানেন অনেক সময় ব্যাংক টাকা দিতে পারতেছে না, লোকাল ব্যাংকও, লোকাল এলসিতে। তো এই জন্য আমরা বলবো যে এই জিনিসগুলো সরকারের দেখা উচিত, কিছু সাহায্য করা উচিত। সবার হাতে যে টাকা আছে এই মুহূর্তে বলা যাবে না, তবে আমরা চাই যে শ্রমিকরা সময় মতো তাদের বোনাস বেতন পেয়ে যায়। এতে আমাদের কারো কোনো দ্বিমত আছে বলে আমি মনে করি না। আর যেসব মিল 2-4টা মিল আছে যেগুলো গার্মেন্টস এর, সেটা সম্বন্ধে আমি কিছু বলতে চাই না, কারণ গার্মেন্টস এর ব্যাপারে কিছু জিনিস আছে দেখা যায় তারা 2 মাস 3 মাস 5 মাস পর্যন্ত অনেকে বেতন দেন না বা পান না, দিতে পারেন না, তাদের সমস্যাটা আমরা বলতে পারবো না, কারণ গার্মেন্টস এর সেক্টরটা সম্পূর্ণ আলাদা। এই গার্মেন্টস এর ব্যাপারে আমাদের অভিজ্ঞতা কম। অতএব আমরা আশা করি যে আমাদের শ্রমিক বিটিএম এর আন্ডারে যে 1700 মিল আছে ছোট বড়, আশা করি সবাই আমাদের বেতন বোনাস টাইম মতো দিবেন। এটা হলো আমাদের অঙ্গীকার এবং আমরা চেষ্টা করব, এবং আমরা এটার জন্য মনিটরিং সেল করেছি বিটিএমএ থেকে। কোথাও যদি কারো কোনো সমস্যা হয় সেটা বিটিএম এর হেড অফিস থেকে মনিটরিং করা হচ্ছে। কারো যদি সমস্যা থাকে সেটা আমাদের জানাইলে তখন আমরা কিছু উপদেশ দিব, বা আমরা যদি কোনো সহযোগিতা করতে পারি বিটিএম থেকে আমরা সেই ধরনের কাজ আগে যাব। জি, বুঝতে পেরেছি। তার মানে আসলে শ্রমিকদের জন্য একটু ভালো খবর যে আসলে শ্রমিকরা সময় মতো বেতন বোনাস পেয়ে যাবেন, এবং এইটিকে নিয়ে আসলে কোনো ধরনের পরিস্থিতি তৈরি হবে না। আপনাদের একটু বর্তমান পরিস্থিতি জানতে চাই যে ঈদকে কেন্দ্র করে আপনাদের বস্ত্র খাতের, আমরা জানি যে যেহেতু বস্ত্র খাত আসলে স্থানীয় বাজারেও বেশ সরবরাহ করে থাকে, চাহিদা মিটিয়ে থাকে, সেই জায়গাটাতে এবার আসলে ব্যবসার পরিস্থিতি কেমন, আপনাদের ডিমান্ড কেমন ছিল এবং কেমন ব্যবসা হয়েছে এই ঈদকে কেন্দ্র করে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের যে টার্গেট ছিল এইবার বিক্রির, আমাদের যে একটা বার্ষিক টার্গেট থাকে এই বিক্রি করার জন্য, সেখানে আমাদের এবার
ধরেন 35% আমাদের বিক্রয় কম হয়েছে। সেটার কারণ দুটা কারণ। একটা হলো যে আমাদের এখানে যে গ্যাসের জন্য আমাদের উৎপাদন কম হয়েছে 35% এভারেজে। প্রতিটা মিল যদি আমরা হিসাব করি আমাদের 1700 মিলের এভারেজে 35% আমাদের উৎপাদন কম হয়েছে গ্যাসের জন্য, গ্যাসের প্রেসারের জন্য। সেটা আপনাদের সব তথ্য আপনাদের কাছে আছে। দ্বিতীয়ত হলো যে আমাদের যে বাজার, বর্তমান বাজারের যে চাহিদা, এখানে কিছু বিদেশি আপনার বস্ত্র ঢুকেছে বিভিন্ন সোর্সে, বিভিন্ন ভাবে। বাংলাদেশে এখন এবার আমাদের হিসেবে বহু টাকার কাপড়, ড্রেস ম্যাটেরিয়াল, থ্রি পিস, শাড়ি, এইসব কাপড় বহু কিছু প্রত্যেকটা দোকানে দোকানে ভরে গেছে। এখন আপনি জানেন যে বিদেশ থেকে যে কাপড়গুলো আসে এগুলো তো আপনি ডিউটি ফ্রি। এই ডিউটি ফ্রি এগুলো ম্যাক্সিমামই আপনি অবৈধ পথে আসে। এখানে আমি আমার জানা মতো 90% যে কাপড় বাজারে বিক্রি হচ্ছে বিদেশি কাপড়গুলা, 90% কাপড়ের কোনো শুল্ক দেওয়া হয় নাই। এগুলা কিছু আসছে বিভিন্ন জায়গায়, আপনার লাগেজ পার্টিরা নিয়ে আসতেছে, বর্ডার দিয়ে সীমান্ত দিয়ে চলে আসতেছে, বিভিন্ন নৌপথে চলে আসতেছে, বর্ডার দিয়ে আসতেছে, আর কিছু আসতেছে বন্ডের কাপড়। এখন বন্ডের যে কাপড়গুলো আসে সেই বন্ডের কাপড়গুলো এখন বাজারে বিক্রি হচ্ছে বাজারে। তো যার জন্য আমাদের এখন 35% কাপড় বা সুতা যেটি বলে আমাদের অবিক্রিত থাকবে। এতে করে আমাদের কিছু পুঁজির ঘাটতি দেখা দিয়েছে। এই সময় মতো যে জিনিসটা আমাদের হাতে থাকতো, বিক্রি হলে টাকাটা আমাদের হাতে আসতো। প্রতিটা ঈদে আমাদের বিক্রির জন্য যে জিনিসগুলো আমরা করে রাখি, ধরে রাখি, মনে করেন আমাদের 3,500 কোটি টাকার আমরা একটা 35,000 কোটি টাকার ঈদের সময় আমাদের একটা মার্কেটিং থাকে সারা বাংলাদেশে। তা এখন এবার হয়তো 25,000 20,000 কোটি টাকার মতো হবে এই বছর যে বেচা কিনা যেগুলো হচ্ছে। আর 15,000 কোটি টাকা এই বেচা কিনাটা আমরা করতে পারবো না। এই মালামাল আমাদের স্তূপাগারে থাকবে, জমা থাকবে। যদি কুরবানি দিতে কিছু বেচা কিনা হয় হতে পারে, আর না হলে এটা আমাদের আবার নতুন লটে স্টক লট হিসেবে থাকবে। তো এই মুহূর্তে যেটা আমি বলতে পারবো যে এভারেজে আমাদের স্থানীয় বাজারের যে পণ্য কাপড় সেটা 30 থেকে 35% আমাদের বিক্রয় কম হয়েছে বা হচ্ছে। এই যে বিক্রি কম হলো, সেটির প্রভাবটা সামনের দিনে ব্যবসায় কেমন পড়বে? এর জন্য কি মানে মিলগুলোর সক্ষমতা কেমন রয়েছে যে এই যে বিক্রিটা কম হলো তারা সব খরচ মিটিয়ে আসলে কোনো ধরনের তাদের টিকে থাকার জায়গাটাতে কোনো সমস্যা হবে কিনা? আপনাকে ধন্যবাদ। আপনি এরকম একটা কথা বলেছেন এরকম সময়, যেমন কাটাতে লবণ দেওয়া আর কি। তো আমাদের এখন মিল মালিকদের যে অবস্থা, আপনি যদি ভিতরে আসেন দেখবেন প্রতিটা মিল মালিক ভীষণ অস্থিরতায় ভুগতেছে। কি হবে? আমরা কিন্তু অনেকেই আমরা কিন্তু আশা ছেড়ে দিয়েছি যে এই মার্কেটটা আমাদের বাংলাদেশের মার্কেট, যদি আপনি বন্ডের কাপড়, বন্ডের যেসব কাপড় আসে এবং চোরা পথে যেসব কাপড়গুলো আসতেছে, এইসব যদি আপনারা বন্ধ করতে না পারেন আমাদের কিন্তু এই মিল টিকবে না। আমি আপনাকে বলি আমাদের প্রায় 12 থেকে 15% মিল কিন্তু বন্ধ হয়ে গেছে অলরেডি, যেটা আমরা এখনো ডিক্লার দিইনি। অনেক মিল বিক্রি করার জন্য চেষ্টা করতেছে, তাদের মিলগুলা তারা চালাতে পারতেছে না। এখন সত্যিকার অর্থে বর্তমান যে সিচুয়েশন যাচ্ছে, চোরা কারবারি, চোরাই পথে মাল আনা, এবং আমাদের ব্যবসায়ীদের ভিতরে কেন জানি একটা এরকম আগ্রহ বেড়ে গেছে, তারা লোকাল মাল বিক্রি না করে এই অবৈধ পথে মাল বিক্রি করে বেশি লাভ করার জন্য তাদের একটা দেখা দিছে, আগ্রহ দেখা দিছে। এই আগ্রহটাতে আমাদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে আমরা ভবিষ্যতে কি করব। তবে আমাদের অনেকেই আমরা ভীষণভাবে চিন্তিত। এই বস্ত্র খাতরা লোকাল যে মার্কেটটা আমাদের ধরেন $12 বিলিয়ন বছরে আমাদের এটা উৎপন্ন করে থাকি আমরা। এই বিগততে আমাদের সেটা বিক্রি হয়েছে $9 বিলিয়ন উৎপন্ন হয়েছে। তো এখন এইভাবে যদি আমাদের কমতে থাকে, আমাদের কিন্তু এখনো অনেক মেশিন আইডেল আছে। আমরা যে পরিমাণ মেশিনারি এখানে স্থাপন করেছি সেই পরিমাণ আমাদের কিন্তু প্রোডাকশন আমরা যেতে পারি নাই, সেই পরিমাণে যেতে পারি না। অনেক মেশিন এখনো আইডেল আছে। এখন পুরো যদি আইডেলে আমরা এগুলা চালু করি তাহলে কিন্তু আমাদের এই উৎপাদন ক্ষমতা আরো বাড়বে। 12 বিলিয়ন থেকে আমাদের 14 বিলিয়নে যাওয়ার টার্গেট ছিল, কিন্তু সেখানে আমরা $9 বিলিয়ন মতো আমরা বছর উৎপন্ন করতে পারতেছি। এটার পিছনে চাহিদা যে কমে গেছে তা না, এটার পিছনে সমস্যা হয়েছে চোরা পথে আমদানি, বন্ডের মাল,
সরি এসে আমাদের এই বিক্রয়ের বাধা সৃষ্টি করেছে। দেখেন আমরা এখানে সরকারকে ব্যাট দিচ্ছি, সুতাতে 3 টাকা প্রতি কেজি, অন্য জায়গায় প্রসেসিং এ ব্যাট দিচ্ছি, আকর্ষণ মালগুলো আসতেছে উইদাউট ট্যাক্স, উইদাউট ব্যাট, এবং দোকানেও কেউ মেমোতে আপনার কোনো ব্যাট আদায় করে না। এখন যদি আপনি গিয়ে দেখেন দোকানের ভিতরে তারা দেদারসে মাল বিক্রি করতেছে, দেখবেন যে সব বিদেশি মাল। কোথায় থেকে আসছে এর কোনো জবাব দিতে নাই। কে নিয়ে আসছে, কোনো ব্যাটের কাগজ আছে না ট্যাক্সের কাগজ আছে, কোনো কিছু তারা দেখাইতে পারতেছে না। এইভাবে ওপেন ভাবে তারা বিক্রি করতেছে। তা এভাবে যদি ওপেন ভাবে বিক্রি করে তাহলে আপনি কিভাবে বলবেন যে আমি আমার দেশের এই ফ্যাক্টরি গুলাকে চালু রাখতে পারবো, আমার শ্রমিকদেরকে আমি টাইম মতো বেতন দিতে পারবো, আমি আমার এই প্রতিষ্ঠানকে ঠিক মতো চালাইতে পারবো, আমি ব্যাংকের টাকা সময় মতো দিতে পারবো? এটা তো আপনি আশা করতে পারবেন না, আমি আশা করতে পারবো না। কারণ আমাদের প্ল্যানিংটা কি হয়েছে এখানে জানেন? বর্তমানে আমাদের কোনো প্ল্যানিং নাই। আমরা একটা প্ল্যানিং করি যে আমরা একটা ফ্যাক্টরি করেছি, এই ফ্যাক্টরি ব্যাংকের টাকা নেওয়া হয়েছে 60%, এই 60% টাকা ব্যাংকের টাকাটা আমি ইন্টারেস্ট সহ প্রতি মাসে আমি 6 কোটি টাকা করে দিয়ে যাব। এটা কিন্তু আমাদেরকে প্ল্যানিং করা এবং আমরা উৎপন্ন করতেছি এবং টাকা দিয়ে যাচ্ছি। ইদানিং দেখা যাচ্ছে হঠাৎ মার্কেটে এই মাল ঢুকে গেছে, এদিকটা ঢুকে গেছে, এই বাজার হয়ে গেছে, এই বন্ডের মালের বাজার সয়লাভ হয়ে গেছে, কোনো দিকে আমরা দিশা হারা হয়ে যায়। এই দিশাহারা হওয়াটা, কোনো প্ল্যানিং ভাবে চালাতে না পারাটা, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এবং আমি মনে করি বাংলাদেশের এই বস্ত্র খাত আগামীতে পাট শিল্পের মতো দাঁড়াবে বলে আমি ধারণা করি। এবং গত 4-5 দিন আগে আমি আমাদের গ্রুপে আমি এরকম একটা স্ট্যাটাস দিয়েছি যে আমাদের মনে হয় আগামীতে এই পাট শিল্পের মতো আমার বস্ত্র শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে এই চোরাইপথ, বন, বিভিন্ন জায়গায় এত রকমের দুর্নীতি দেশ এখানে হয়ে গেছে, আমাদের মালামাল আসতেছে, কোনো জিজ্ঞেস করে না, জানা নাই, বলা নাই, কিচ্ছু বলা যাচ্ছে আপনার। তো এই জন্য আমরা আমাদের উৎপাদন একদিকে কম হয়ে গেছে, গ্যাস বিদ্যুৎ নাই, বিদ্যুতের দাম বেড়ে গেছে, আমরা বিদেশির সঙ্গে কম্পিটিশন করতে পারতেছি না। বিভিন্ন জায়গায় এই কাজগুলো হচ্ছে। ইদানিং একটা জিনিস আমার চোখে পড়েছে, যেটা আমি খুবই দুঃখিত মানে দেখে, কোনো বিদেশি কোম্পানি তারা এখানে হয়তো জুতার ফ্যাক্টরি করেছে, সেখানে দেখা গেছে তাদের জুতার ফ্যাক্টরির নামে তারা বম্বে 1,40,00,000 গজ কাপড় নিয়ে আসছে এই বছর। এই জুতার ফ্যাক্টরিতে এই কাপড় কিভাবে আসে? এই কাপড়টা বাজারে বিক্রি হচ্ছে। এখন এই কাপড়টা আমাদের যে এখানে যারা কিছু যারা ইনভেস্ট করতেছে, এখানেও আমাদের দেখা দরকার তারা ইনভেস্ট করতে আসছেন, তাদের উদ্দেশ্যটা কি? কারণ হচ্ছে যে এখানে বাংলাদেশে বন্ডের মিসইউজ করাটা খুব সহজ। এই সহজের জন্য কি তারা আগে আসলো যে ঠিক আছে বাংলাদেশে গেলে তো আমি এইভাবে কাজ করে টাকা ইনকাম করতে পারবো? আমি এখন জানি না, এগুলোর ব্যাপারে কোনো তদন্ত এখনো হয় নাই। তবে আমরা সরকারের কাছে অনুরোধ করবো, এনবিআর এর কাছে অনুরোধ করবো, আপনারা প্রতিটি জায়গায় সঠিকভাবে তদন্ত করে দেখেন যে কোথায় আপনার ট্যাক্স ফাঁকি দিয়ে কোথায় বন্ডের মাল বিক্রি হচ্ছে, কোথায় কিভাবে আসতেছে। এগুলাকে ধরার জন্য, এগুলাকে কমানোর জন্য, এগুলা প্রতিরোধ করার জন্য আপনারা যথেষ্ট চেষ্টা করেন। নতুবা বাংলাদেশের যে স্থানীয় বস্ত্র শিল্প এটা বন্ধ হয়ে যাবে। তখন আপনাকে এই 12 বিলিয়ন, আমরা যে লোকাল মার্কেটের জন্য $12 বিলিয়ন মাল উৎপন্ন করি, সেই $12 বিলিয়ন কিন্তু আপনাকে বৈদেশিক মুদ্রা দিয়ে বিদেশ থেকে আমদানি করতে হবে। এবং আমাদের যে শ্রমিকরা আছে এই শ্রমিকদের কিন্তু কর্মসংস্থান থাকবে না। অতএব আপনাকে দেখতে হবে যে আমরা কর্মসংস্থান করেছি, ব্যাংকের থেকে লোন নিয়েছি, এবং এই ব্যাংকের লোন শ্রমিকদের জন্য যে আমরা সহযোগিতা করতেছি এগুলো পরিশোধ করার জন্য এবং এদের কর্মসংস্থান করার জন্য এনবিআর এবং সরকারকে আগে আসতে হবে। আমাদের এই স্থানীয় শিল্পকে বাঁচানোর জন্য নিশ্চয়ই সরকার আসলে আপনাদের এই জায়গাটাতে কাজ করবে আমরা আশা করি। আপনারাও এই বিষয় নিয়ে সরকারের সাথে আলোচনা করবেন। সরকার দেশের বস্ত্র খাত এবং রপ্তানিতে আপনাদের যে বড় ভূমিকা রয়েছে, সেই রপ্তানি বাজারকে আরো বেশি সম্প্রসারণ করার জন্য নিশ্চয়ই সরকার এই বিষয়ে কাজ করবে। আপনাকে অনেক ধন্যবাদ জনাব খোরশেদ আলম। দর্শক, আমরা আলোচনা করছিলাম বস্ত্র খাতের বেতন ভাতা পরিশোধের যে চ্যালেঞ্জ, এই বিষয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন বিটিএম এর পরিচালক খোরশেদ আলম। এর সাথে বিজনেস আওয়ারের সময় হলো একটি বিরতির, ফিরবো একটু পর, সাথে থাকুন। স্বাগত আরেকবার বিজনেস আওয়ারে। দর্শক, ঈদের কেনাকাটা জমে উঠেছে মার্কেটগুলোতে। এই মুহূর্তে এলিফ্যান্ট রোড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা রিয়া। রিয়া, ঈদের কেনাকাটার কেমন চলছে? আর তো খুব বেশি দিন বাকি নেই, একটি সপ্তাহ বাকি আছে।
এই ক্রেতাদের চাহিদা কেমন, এবার কোন ধরনের পোশাক বেশি বিক্রি হচ্ছে এবং বিক্রেতারা বা কি বলছেন, কেমন কালেকশন এসছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ শাহাদাত। এই মুহূর্তে আমি আছি এলিফ্যান্ট রোডের একটি বিপণী বিতানে। যেমনটা বলছিলেন যে রমজান কিন্তু একদম শেষের দিকে চলে এসেছে, ঈদের আর বেশি কিছু দিন বাকি আছে। এই সময়ের মধ্যে কিন্তু ক্রেতারা তাদের শেষ মুহূর্তে কেনাকাটা শুরু করেছেন। কেউ আছেন যে এসে কিনে নিয়ে যাচ্ছেন, কেউ আবার দেখছেন এখনও। যদি বলি যে এই শেষ মুহূর্তে কিন্তু ক্রেতাদের ভিন্ন ভিন্ন মতামত আমরা শুনতে পাচ্ছি। আমরা এখন যে বিপণী বিতানে আছি সেখানে কিন্তু দেখা গেছে যে ক্রেতারা আসছেন, কেউ বলছেন যে কাপড়ের মান ভালো কিন্তু দামটা একটু বেশি, কেউ আবার বলছেন যে আসলে কাপড়ের কোয়ালিটি চিন্তা করলে দামটা তাদের কাছে সামঞ্জস্যপূর্ণ লাগছে। এছাড়া যদি বলি যে এখন আমি যেই শপটিতে আছি এটি হচ্ছে মূলত পুরুষদের পোশাকের একটি দোকান। এখানে কিন্তু দেখা গেছে যে এবার পুরুষদের বিভিন্ন ধরনের পোশাক তারা রেখেছেন। এবার যা ট্রেন্ডি ড্রেসের মধ্যে রয়েছে তার সেখানে রয়েছে শার্ট, টি শার্ট, পোলো শার্ট কিংবা পাঞ্জাবি, শেরওয়ানি, ব্লেজার, সব কিছু মিলে কিন্তু ছেলেদের নানান ধরনের পোশাকের কিন্তু পসরা বসেছে এখানে। এছাড়া কাস্টমাররা কিন্তু বলছেন যে এই বছর তুলনামূলক অন্যান্য পণ্যের তুলনায় পোশাকের দামটা একটু বেশি। এই পোশাকের দামে বেশি হওয়ার কারণে কিন্তু অনেকে আসছেন, ঘুরে দেখছেন, আবার কেউ কেউ না কিনে চলে যাচ্ছেন, কেউ কেউ আবার কেনাকাটা করছেন। এছাড়া যদি বলি যে পোশাকের মধ্যে ভিন্নতা কিন্তু এবার রেখেছে বেশ কিছু দোকান। যদি বলি যে পুরুষদের পছন্দের বেশ কিছু ব্র্যান্ড রয়েছে, সেখানের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে তারা তাদের স্পেসিফিক কিছু পোশাকের প্রতি তাদের আকর্ষণ রয়েছে। এছাড়া যদি বলি যে বিক্রেতারা বলছেন যে তাদের আসলে রমজানের শুরুর দিকে তেমন বেশি বেচাকেনা না থাকলেও যত দিন যাচ্ছে সেই বিক্রি কিন্তু বাড়ছে। আজকে 21 রোজার মধ্যেও কিন্তু দেখা গেছে যে সকাল থেকে তাদের কাস্টমার তুলনামূলক কিছুটা কম ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই কাস্টমারও বাড়ছে। তারা আশা করছেন যে সন্ধ্যার পরে এই কাস্টমার আরও বাড়বে। এছাড়া আর যে 8-9 দিন বাকি আছে ঈদের, সেই সময়ের মধ্যে কিন্তু তারা তাদের বিক্রি বাড়িয়ে তুলতে পারবে। এছাড়া তারা বিভিন্ন দোকানে কিন্তু দেখা যাচ্ছে যে শেষ মুহূর্তেই ক্রেতাদের জন্য বিশেষ আকর্ষণ বাড়াতে কিন্তু তারা তাদের মূল্য ছাড়ের ব্যবস্থা করছেন। বিভিন্ন পণ্যের উপর তারা মূল্য ছাড় দিচ্ছেন যেন ক্রেতাদের আকৃষ্ট করতে পারেন এবং তাদের বিক্রি বাড়াতে পারেন। সব কিছু মিলে কিন্তু বেচাকেনা একটা মিশ্র পর্যায়ে রয়েছে, যে কেউ বলছেন ভালো হচ্ছে, কেউ বলছেন খারাপ হচ্ছে। কিন্তু যেহেতু রমজান ঈদে কেনাকাটাটা একটু বেশি হয়ে থাকে, সেহেতু আসলে বেচাকেনাটা শেষ মুহূর্তে হলেও ঠিক সমতে চলে আসে। আমরা যদি একজন কাস্টমারের সাথে কথা বলি, আপু যদি একটু বলতেন যে এবার পোশাকের দাম কেমন এবং আপনার কাছে কি মনে হচ্ছে দাম কি রিজনেবল কিনা? এবার আমি ঈদের যে কেনাকাটা করেছি বিভিন্ন ব্র্যান্ড শপ থেকেই মূলত আমি কেনাকাটা করেছি। সেটা হচ্ছে লারিফ থেকে কিনেছি, আড়ং, ক্যাটসাই, আর্টিসান, এইসব জায়গা থেকে সবসময় তাই কিনে থাকি। এবং এই সব জায়গাগুলোতে যেমন দাম থাকে আগের তুলনায় খুব একটা আমার বেশি মনে হয় নাই, কারণ এইসব ব্র্যান্ড শপগুলোতে মোটামুটি দাম যেটা থাকে সেই রকমই আছে। কিন্তু এক্সক্লুসিভ ড্রেস যদি আমি পছন্দ করে থাকি, যে কোনো ব্র্যান্ড শপ হোক অথবা নন ব্র্যান্ড হোক, সেখানে প্রাইস রেঞ্জটা একটু হাই থাকে, সেটা আমার কাছে একটু বেশি মনে হয়। আর সেটা হচ্ছে আমার সামর্থ্য অনুযায়ী, কারণ এটা ক্রেতার সামর্থ্য অনুযায়ী বেশি মনে হতে পারে, কারো কাছে একটা বিশেষ শ্রেণীর কাছে এটা নাও মনে হতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষের কাছে এক্সক্লুসিভ ড্রেসগুলোতে আবার একটু হাই রেঞ্জ মনে হয়, এই আর কি। যেমনটা বলছিলেন যে আসলে ক্রেতাদের কিন্তু এক এক ধরনের চাহিদা রয়েছে তাদের রুচিবোধের উপর থেকে। তো সবকিছু মিলে কিন্তু এখন কেনা বেচা নিয়ে কিন্তু ব্যস্ত আছে ক্রেতা বিক্রেতারা। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। রিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, ঈদের কেনাকাটার খবর জানাচ্ছিলেন সহকর্মী ফারজানা রিয়া। এবারে সময় হলো আরো একটি বিরতির, ফিরবো একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে বন্দর বাণিজ্যের খবর। রমজান শুরু হওয়ার সাথে সাথে পর্যটক শূন্য হয়ে পড়েছে কক্সবাজার। কলাতলী, সুগন্ধা, লাবণী সহ সৈকতের সবকটি পয়েন্টে শুনশান নীরবতা। সংস্কার কাজে ব্যস্ত সময় পার করছেন হোটেল মোটেল ব্যবসায়ীরা। ছাড় দিয়েও মিলছে না পর্যটক। আগামী রোজার ঈদ ঘিরে
আবারও পর্যটন খাতে প্রাণ সঞ্চার হওয়ার আশা সংশ্লিষ্টদের। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের প্রতিবেদন। সৈকতের চিরচেনা কোলাহলমুখর পরিবেশে বিরাজ করছে শুনশান নীরবতা। বিভিন্ন হোটেল মোটেলে ৬০ থেকে ৭০% ছাড় দিয়েও মিলছে না পর্যটক। প্রায় ৪.৫ মাস ভালো ব্যবসার পর রমজানের শুরু থেকেই পর্যটক শূন্য কক্সবাজার। এমন পরিস্থিতিতে ধস নেমেছে হোটেল, রেস্তোরাঁ, পরিবহন খাতসহ সামগ্রিক ব্যবসা বাণিজ্যে। প্রায় জনশূন্য সৈকতে অলস সময় কাটছে ক্ষুদ্র ব্যবসায়ীদের। তেমন ভালো না, কারণ এমনি বসে বসে মোবাইল নিয়ে বসে আছি, গেম খেলতেছি, বসে দিনটা পার করতেছি, এর বাইরে আর কিছু না। পর্যটক একটু কম থাকার কারণে রমজান মাস আমাদের বেচা বিক্রি কম, সেহেতু আমাদের মোটামুটি একটা খরচ মেনটেন করার জন্য দোকানপাটগুলো খোলা রাখছি। রমজানে আমরা দোকান খুলে হচ্ছে আপনার ঈদের পরে ব্যবসা করার জন্য, তখন আমরা মালামাল একটু গুছিয়ে রাখি। পর্যটক না থাকায় বর্তমানে বন্ধ রয়েছে হোটেল, মোটেল জোনের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান। তবে এরই ফাঁকে আগামী ঈদের ব্যাপক পর্যটক সমাগমের আশায় কিছু হোটেল, রেস্তোরাঁয় চলছে সংস্কারের কাজ। রমজান মাসে আমাদের পর্যটন নেই বললেই চলে। ঈদের মৌসুমের গেস্টকে ভালোভাবে রাখার জন্য তাই করা হয় মূলত, আসলে কোনো বিজনেসের কোনো সুযোগও নাই। আমরা রমজান মাসে সাধারণত তেমন একটা গেস্ট আশাও করি না, এবং গেস্ট নিয়ে আমাদের তত একটা মাথা ব্যথা থাকে না। আমাদের মূল টার্গেট থাকে হোটেল সংস্কার। আগামী ঈদের ছুটিতে আবারও সমুদ্রের নোনা জলে উচ্ছ্বাসে মেতে উঠবেন হাজারো পর্যটক। প্রাণ ফিরে পাবে পর্যটন নগরী, এমনটাই আশা সংশ্লিষ্টদের। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। জনপদের শিল্প বাণিজ্যের খবর। ফসলের ন্যায্য দাম না পেয়ে রাজবাড়ীতে তামাক চাষে ঝুঁকে পড়েছেন চাষিরা। গত ৩ বছরে জেলায় ব্যাপক জনপ্রিয় হয়েছে তামাক আবাদ। চাষিরা বলছেন, বেসরকারি পৃষ্ঠপোষকতায় আর পূর্ব নির্ধারিত মূল্যের কারণে অন্য ফসল আবাদ থেকে সরে এসে তারা তামাকের আবাদ শুরু করেছেন। ফলে জেলায় কমছে খাদ্য উৎপাদন। রাজবাড়ী থেকে মিঠুন গোস্বামীর পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজবাড়ী সদর উপজেলার নারায়ণপুর গ্রামের কৃষক জালাল গত বছর 50% জমিতে তিনি তামাকের আবাদ করেছিলেন। অন্য ফসলের তুলনায় ভালো লাভ পাওয়ায় এবছর 90% জমিতে তামাকের আবাদ করেন তিনি। তার দাবি, পেঁয়াজ, ধান, গম, মরিচ আবাদ করে গত কয়েক বছর ধরেই তার লোকসান গুনতে হয়েছে। পেঁয়াজের লাভ এবার কি এলো, এবার তো লস পেয়েছি, তাহলে আমি লাভেরটাই করব না আমি লসেরটাই করব। সদর উপজেলা ছাড়াও জেলার 5 উপজেলাতেও তামাকের আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যেসব জমিতে আগে পেঁয়াজ, গম ও বোরো ধানের আবাদ হতো, সেখানে মাঠ জুড়েই এখন তামাক। জমির ক্ষতি ও স্বাস্থ্যের ক্ষতি জেনেও বাড়তি লাভের আশায় চাষিরা তামাক চাষে ঝুঁকছেন। অন্য ফসলে অনিশ্চিত বাজার দর আর বিভিন্ন টোবাকো কোম্পানির প্রণোদনার কারণে দিন দিন চাষিরা উৎসাহিত হচ্ছেন এই ক্ষতিকর ফসল আবাদে। এই তামাকের পরে যে চাষটা কৃষক করতে যাবে, সেটা সেভাবে ভালোভাবে ফলনটা হয় না, জমি নষ্ট হয়ে যায়। কৃষি বিভাগ বলছে, তামাক চাষ বন্ধে চাষিদের নানাভাবে বোঝানো হয়, কিন্তু তামাক কোম্পানির প্রণোদনা ও অধিক লাভের আশায় চাষিরা অন্য ফসল বাদ দিয়ে তামাক আবাদ শুরু করেছেন। ফলে জেলায় কমছে খাদ্য উৎপাদন। যেহেতু তামাক একটা ইন্টারন্যাশনাল ফসল এবং আন্তর্জাতিকভাবে প্রভাবিত হয়, অনেক কৃষক তারা কৃষককে তাদের ব্যবসার মাধ্যমে তামাকটা উৎসাহিত করে। আমরা উপজেলা কমিটি, ইউনো মহোদয় বরাবর এবং কৃষি অফিসারদের মাধ্যমে আমরা এটা কিভাবে না করা যায়, অনুষ্ঠিত করা যায়, সেভাবে কৃষকদের মোটিভেশন করতেছি। কৃষি বিভাগের দাবি, জেলায় চলতি বছর 30 হেক্টর জমিতে তামাকের আবাদ হয়েছে, যদিও বাস্তবে জেলায় আরো অনেক বেশি জমিতে তামাক চাষ হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কচুরিপানা অপসারণের যন্ত্র উদ্ভাবন করে তাক লাগিয়ে দিয়েছেন যশোরের জলাবদ্ধ ভবদহ এলাকার প্রদীপ বিশ্বাস। ডিঙ্গি নৌকার উপর এই যন্ত্র স্থাপন করে অনায়াসে পার হওয়া যাচ্ছে আটকে থাকা জলপথ। আর এই উদ্ভাবন বেশ আলোচনার জন্ম দিয়েছে। বুলবুল শহীদ খান হিমেরের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোরের মনিরামপুর উপজেলার কুচলিও গ্রামের দুঃখ ভবদহ জলাবদ্ধতা। দীর্ঘ ৪৪ বছর ধরে এই উপজেলার মানুষ ভোগান্তি পোহাচ্ছেন। পলি জমে নাব্য হারিয়েছে নদীগুলো, তাই বছরের বেশিরভাগ সময় এই এলাকা থাকে পানিবন্দী।
বাধ্য হয়ে চলাচল করতে হয় নৌকায়, কিন্তু কচুরিপানা সেই পথকেও দুর্গম করে তোলে। আর এই সমস্যার সমাধানে ওই গ্রামের বাসিন্দা প্রদীপ বিশ্বাস উদ্ভাবন করেছেন একটি যন্ত্র। বিলখালে যাওয়ার পথ তৈরি করার জন্য মানে এই চিন্তাটা আমি করেছি। দেখলাম এটা তো জোন দিয়ে করতে গেলে অনেক খরচ হয়, এখন যদি একটা মেশিন বানায় এটা নিধন করা যায় তাহলে কম খরচে আর কি নদী নালা খাল বিল পরিষ্কার হয়ে যায়। পেশায় লেদ মিস্ত্রি প্রদীপ বিশেষ কৌশলে ডিঙি নৌকার উপর যন্ত্র বসিয়ে কচুরিপানা পরিষ্কার করার উপায় উদ্ভাবন করেছেন। এখন এই যন্ত্রটা আবিষ্কারের ফলে দেখা যাচ্ছে যে অল্প সময় আছে কচুরিপানা কেটে পরিষ্কার করা যাচ্ছে। মেশিন এসে দেখা যাচ্ছে আমাদের যে খুব অল্প সময়ের ভিতর শ্যাওলা কাটা হচ্ছে। প্রদীপের তৈরি এই যন্ত্র বেশ সাড়া ফেলেছে। কচুরিপানা অপসারণের যে মেশিনটা উনি উদ্ভাব করছেন সেটা যদি ব্যয় সাশ্রয়ী এবং কার্যকর হয় তাহলে আমাদের যে বিভিন্ন নদ নদীতে বা খালে যে কচুরিপানাগুলো থাকে যার কারণে পানি প্রবাহ প্রতিবন্ধকতা হয়, আমরা সেই সকল জায়গায় অবশ্যই সেটা তার এই বিষয়টা ব্যবহার করব। সহায়তা পেলে এমন উদ্ভাবন ভবদহ অঞ্চলের জলপথে চলাচলে দুর্ভোগ কমাবে আশা স্থানীয়দের। আলহাদি খান, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। ফিলিস্তিনিদের জন্য অর্থ সংগ্রহ করেছে মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইউনিয়ন। এতে ব্যাপকভাবে সাড়া দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানী সহ আশেপাশের আইল্যান্ডগুলোতে অর্থ সংগ্রহের জন্য কয়েকটি স্পটে ডোনেশন ক্যাম্প স্থাপন করা হয়। দেশটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংগ্রহ করা হচ্ছে অর্থ। অনুদানকৃত অর্থ মালদ্বীপে মিনিস্ট্রি অফ ইসলামিক অ্যাফেয়ার্সের মাধ্যমে ফিলিস্তিনি অসহায় মানুষের জন্য পাঠানো হবে। We are hoping to collect as much money we can and send them over to the people that are suffering in Gaza. মালদ্বীপের বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা কালেকশন করতেছে। আমি এতে সুযোগ হয়ে আমার নিশ্চয় আমি প্রবাসী ভাইদেরকে বলবো সবাই মুসলিমদের জন্য ফিলিস্তিনের জন্য হাত পাড়ে সাহায্য করেন। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।